প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা মাধ্যমিক দেবে ক্লাস 10-এ এই মুহূর্তে পড়ছো, তোমরা প্রত্যেকেই জানো যে টেস্টের পরে টেস্ট পেপারের গুরুত্ব কতখানি। তো এই জন্য তোমার আমার চ্যানেল এই আরটি এডুকেশন নিয়ে চলে এসেছে একটি নতুন সিরিজ, যেই সিরিজে আমরা এই WBTA যে টেস্ট পেপার রয়েছে, এই WBTA টেস্ট পেপারের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের প্রত্যেকটা পেজ ওয়াইজ আমরা কিন্তু সলভ করব। তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু প্রত্যেকটা সলভ ভিডিও তোমরা কিন্তু উপভোগ করতে পারবে এবং করে নিতে পারবে নিজের খাতায়। তো আজকে আমরা এই যে WBTA টেস্ট পেপার দেখতে পাচ্ছ, এই WBTA টেস্ট পেপারের পেজ নাম্বার 117-তে যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন পেপার রয়েছে, কোশ্চেন পেপার নাম্বার 6, এটা কিন্তু আজকে সলভ করব। ম্যাথের কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রত্যেকে খাতা, পেন আর টেস্ট পেপারটা বের করে নেন, WBTA টেস্ট পেপার। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি কি রয়েছে না, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সুদে মূলে 121 টাকা পেলেন। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তোমাকে সুদের হারটা বের করতে বলেছে। আর তোমাকে কি কি দেওয়া আছে, সবার প্রথমে গিভেন কি কি দেখো, যেহেতু এটা MCQ, সুতরাং তোমায় কিন্তু ডিটেলসে কষতে হবে না, বাট আমরা কষে কষে করব। তো সবার প্রথমে কি না, পি, তোমরা জানো পি মানে আসল। আসল কত বলে দিয়েছে? 100 টাকা বলে দিয়েছে। আসলের পরিমাণ কত? 100 টাকা। এরপরে হচ্ছে সময়, অর্থাৎ টি কত বলে দিয়েছে? 2 বছর। 2 বছর। আর এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো টিটা হয়ে যায় কি না, টিটাই হয়ে যায় হচ্ছে এন। এরপরে হচ্ছে সুদে মূলে, অর্থাৎ আমরা এটা ধরে নেব, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 121 টাকা, এটা কিন্তু দেওয়া আছে। এরপর আমাকে বের করতে বলেছে কি না, 8টা আমাকে বের করতে বলেছে। এগুলো কিন্তু গিভেন মানে প্রদত্ত, আমরা এখানে প্রদত্ত বলে লিখব, প্রদত্ত। এরপরে আমরা যদি এটা করি তাহলে কি হবে না, আমরা জানি এ সমানে কি হয়, P × 1 + r/100⁴n। এখানে এটা কত বলে দিয়েছে? 121 = 100 1 + r/100 কত? টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার। এবার যদি আমরা করি, এটা কি লিখবো ভালো করে দেখো, প্রত্যেকে আর এর মান বের করবো। তাহলে কত হবে? 121 / 100 = কত হবে? 1 + r/100⁴ স্কয়ার। স্কয়ারটা যদি আমি এদিকে নিয়ে আসি, রুট ওভার আকারে আসবে। রুট ওভার মানে 11 11 121, 10 10 100 = কত হয়ে যাবে? 1 + r/100। এরপরে যদি আমরা আবারও করি, তাহলে 1টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে 11/10 - 1 = হচ্ছে r/100। और যদি আমরা করি তাহলে 11 - 10 / 10 = হচ্ছে কত? r/100। দেন আমরা কি করব? 1/10 = আমরা কি বলবো? r/100। और r = কত হবে না, 100/10 কাটাকাটি করলে কত আসবে? 10%। তাহলে অ্যান্সার কত হলো আমাদের? প্রথম প্রশ্নের উত্তর এলো 10%। তাহলে অপশন নাম্বার আমরা যদি বলি, তাহলে অপশন নাম্বার কি না, অপশন নাম্বার হচ্ছে গিয়ে এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য ফার্স্ট কোশ্চেন। ফর দ্য ফার্স্ট কোশ্চেন একের দাগের আই, আমাদের অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো এ, অপশন নাম্বার এ। চলো এরপরে আমরা যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে x = 2 + √3। তাহলে x + 1/x এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে x + 1/x এর ভ্যালু যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে x এর ভ্যালু কত দেওয়া আছে? x এর ভ্যালু দেওয়া আছে 2 + √3। এই ভ্যালুটা তোমার দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে 1/x এর ভ্যালু ক্যালকুলেট করে নেব। তাহলে 1/x = আমরা কি লিখতে পারবো? 1/2 + √3। এর যদি আমরা করণ নির্ণয় করি, তাহলে 2 + √3, ওপরেও 2 - √3 আর নিচেও 2 - √3। তাহলে যদি ক্যালকুলেশন করি কত হবে? 2 - √3 আর নিচে চলে আসবে কত? 4 - 1 = হয়ে গেল কত না, ইকুয়াল টু হলো 2 - √3। তাহলে x এর ভ্যালু পেলাম আমরা এটা, আর 1/x এর ভ্যালু হচ্ছে এটা। এরপর আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে কি না, অতএব x + 1/x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে x এর ভ্যালু কত? 2 + √3 আর 1/x এর ভ্যালু কত? 2 - √3। যদি √3 কেটে দিই তাহলে অ্যান্সার কত হলো? 4। তাহলে আমাদের অপশন নাম্বার যেটা রয়েছে, অপশন নাম্বার সি, 2 এর দাগের প্রশ্নের জন্য অপশন নাম্বার কত না, অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, টুকে নাও দুটো, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। নেক্সট যাবো আমরা নেক্সট প্রশ্নে।
হয়ে গেছে প্রত্যেকের। এরপরে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন তো প্রত্যেকে একটু ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন আমাদের যেটা বলেছে সেটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি চতুর্ভুজ বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা প্রত্যেকে জানো বৃত্তস্থ চতুর্ভুজ যে বলে সেটা কখন আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ? যখন একটা বৃত্তের, যদি এটা একটা বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, এর মাঝখানে যে চতুর্ভুজটা থাকবে তার মধ্যে বলে দিয়েছে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এ বি হচ্ছে গিয়ে কি না বৃত্তের ব্যাস, এ বি হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস, এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। এরপরে বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু বলেছে সুতরাং আমরা কিন্তু এটা ড্র করে নেব। বৃত্তস্থ কি না বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এরকম টাইপের একটা চতুর্ভুজ হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এরপর বলেছে এ ডি সি, এই কোণটার মান বলে দিয়েছে। এই কোণটার মান কত বলেছে? 120, 120 ডিগ্রি। ওকে, আর কি বলেছে না বিএসি, বিএসি এই যে কোণটা, এই কোণটার মান তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। এই কোণটার মান তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। আমরা যদি এটাকেও একটু ড্র করে নিই ভালো করে, এবারে বুঝবে একটু, তাহলেই হবে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না, অর্ধবৃত্তস্থ যে কোণ হয় সেই কোণ হয় কিন্তু এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয় তাহলে মনে করে দেখো তো, এটা একটা যদি বৃত্ত হয়, যদি বৃত্তের ব্যাস হয়, এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। আমরা যদি সেটাও বলি বা এইটাকেও আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা প্রত্যেকে জানি, যে আমরা জানি কি না কোণ এ সি বি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা এখানে লিখবো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজের আমরা আরো একটা জিনিস জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই যে কোণটার মান কত দিয়ে দিয়েছে, এই কোণটার মান দিয়েছে 120 ডিগ্রি। এই কোণটার মান 120 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণগুলি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে আমরা কি বলতে পারি না কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। এর মধ্যে এডিসির মান কত দেওয়া রয়েছে? 120 ডিগ্রি। তাহলে 120 প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু কত হবে? 180। और কোণ ABC ইজ ইকুয়াল টু কত হবে না 180 মাইনাস 120 ইকুয়াল টু বেরিয়ে যাবে কত? 60 ডিগ্রি। হয়েছে? আমরা এখান থেকে এসিবির মান পেলাম কত? 90 ডিগ্রি। আর এবিসির মান পেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হচ্ছে বিএসি কোণ। তাহলে বিএসি কোণ যেটা বের করতে বলেছে, তাহলে আমরা অতএব দিয়ে কি লিখবো না কোণ বিএসি ইকুয়াল টু, কোণ বিএসি ইকুয়াল টু কত হবে না আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এটা প্লাস এটা, তাহলে 60 প্লাস 90, তাহলে হয়ে গেল 150। তাহলে 180 মাইনাস 150 ইকুয়াল টু বেরিয়ে গেল কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তোমাদের প্রশ্নে দেখো অপশন নাম্বার সি, তোমাদের প্রশ্নের অপশন নাম্বার সি, তোমাদের 3 নম্বরের প্রশ্নের জন্য অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার কত? সি। অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা বন্ধু প্রত্যেকে ভালো করে টুকে নাও। আমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডটা লিখলাম। তাহলে তোমরা আরেকবার বলে দিই, আমরা যদি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় তার জন্য আমরা এটা করলাম। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এখানে লিখবে, আর এখানে লিখবে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয় না পরস্পর সম্পূরক। এরপর চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলেছে সাইন 43 ডিগ্রি কস এত ডিগ্রি। আচ্ছা, এই যে প্রশ্নটা তোমাদের বলেছে, তোমরা অন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ, তার জন্য আমি আর প্রশ্নটা বলছি না। দেখো এখানে যেটা বলেছে 4 দাগের প্রশ্নে, 4 দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। না সাইন কত না সাইন হচ্ছে 43 ডিগ্রি, এটা তোমাদের পুরো কোণ থেকে দিয়েছে, ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি প্লাস ইন্টু সাইন কত ডিগ্রি? 47 ডিগ্রি। এখানে শোনো আমি বলে রাখি, এখানে হচ্ছে আমি 2টা পদ্ধতিতে অঙ্কটা করব। তোমাদের যেইটা ভালো লাগবে, যেহেতু এমসিকিউ প্রশ্ন, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। এখানে দেখো একটা সূত্র আছে, এটা সূত্রটা তোমরা পরে পাবে, ঠিক আছে? বীজগণিতিক যোগের সূত্র এটা, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি। সাইন কত বললাম না এ প্লাস বি, ঠিক আছে?
তাহলে সমানে আমরা কি বললাম না সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি যদি হয় তাহলে কত লিখবো সাইন 43 প্লাস সাইন 47। তাহলে অ্যান্সার কত বেরিয়ে গেল আমার সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তাহলে এখানে আমরা অ্যান্সার কত পেলাম না এখানে আমরা অ্যান্সার পেলাম 1। তোমাদের যদি অপশনের দিকে আমি কথা বলি তাহলে তোমাদের অপশনে যেটা রয়েছে অপশনে রয়েছে কত? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা যদি আরেকটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করি অর এই পদ্ধতিটা একটা তুমি এখানে এটা সমানে কি জানি না এটা সমানে হচ্ছে সাইন এ প্লাস বি। ওকে, আর একটা পদ্ধতি যদি আমরা করি তাহলে কি লিখবো সাইন 43 ডিগ্রি ইন্টু যে কোনো দেখো এখানে দেখো কি রয়েছে এটা রয়েছে cos 47 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 47 ডিগ্রিটাকে আমরা লিখতে পারবো কি যে সাইন cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি তারপরে প্লাস cos এখানে 43 ডিগ্রি ট্রান্সফার করেছি তাহলে 43 ডিগ্রি তারপরে হচ্ছে ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এটাও করতে পারি আমরা। এর পরের লাইনে দেখো এটা সাইন 43 ডিগ্রি আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখবো কি সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু cos 43 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার হয়ে গেল এটাও সাইন স্কোয়ার হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি আর সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি না 1। এখানে আমরা লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত না ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই দুইটা পদ্ধতি আমরা কিন্তু এখান থেকে শিখে নিলাম। ওকে, প্রত্যেকে আশা রাখি এতটা পর্যন্ত বুঝতে পেরে গেছো। এতটা পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে খাতায় নোট করে নাও। নেক্সট যাবো আমরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নটা দেখো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিমিতি থেকে দিয়েছে। ওকে, পরিমিতি থেকে দিয়েছে। প্রত্যেকে জানো যে ম্যাথের কিন্তু লং কোশ্চেন খুবই সহজ আছে, শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলোই কিন্তু একটু বিপদের সৃষ্টি করে। তো সেই বিপদটাকে কাটানোর জন্যই কিন্তু আজকে আমরা পৌঁছে গেছি এই সিরিজ নিয়ে। কেমন? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, নেক্সট চলো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে উচ্চতা দ্বিগুণ করা হলো তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে সবার প্রথমে শঙ্কুর যে আয়তনের সূত্র সেই শঙ্কুর আয়তনের সূত্রটা আমাদেরকে জানতে হবে। না শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি বললাম? শঙ্কুর আয়তন আমি V1 কত ধরলাম না 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে কি বলছে না এরপর আমাকে বলছে যে শঙ্কুর কি বলছে উচ্চতাকে দ্বিগুণ করা হলো। তাহলে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে V2 কত হবে? V2 হবে 1/3 পাই আর স্কোয়ার 2h আর স্কোয়ার 2h। তাহলে এখন তুমি বলো যদি আমি লিখি তাহলে V1 ইকুয়াল টু কি লিখতে পারবো? আচ্ছা V2 সমানে কি লিখতে পারবো? V2 সমানে আমরা লিখতে পারবো 1/3 পাই আর স্কোয়ার 2h লিখলাম। আচ্ছা দুইটা যদি উপর দিকে লিখে দিই আগের দিকে তাহলে আমরা এরকম লিখতে পারবো কি 1/3 পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি, দুইকে আগের দিকে লিখেছি। আচ্ছা এটাই তো V2 ইকুয়াল টু 2 ইন্টু V1 না 2 ইন্টু V1 তাহলে 2 ইন্টু V1 তাহলে আয়তনের পরিবর্তন কত হলো না আয়তনের পরিবর্তন হলো V2 মাইনাস V1। তাহলে V2 কত ভ্যালু কত 2V1 তাহলে 2V1 মাইনাস V1 ইকুয়াল টু কত হলো শুধু V1। ওকে, এবার আমরা জানি অতএব শতকরা পরিবর্তন কীভাবে বের করব? মোট পরিবর্তন ডিভাইডেড বাই পূর্বেরটা ইন্টু কত 100। তাহলে V1 যদি কেটে যায় তাহলে কত পার্সেন্ট হলো 100%। তাহলে আমাদের অ্যান্সার কি হবে না আমাদের অ্যান্সার চলে আসবে এ, অপশন নাম্বার এ। 5 দাগের জন্য আমাদের অ্যান্সার আসবে কি 5 দাগের জন্য আমাদের অপশন আসবে অপশন নাম্বার এ অ্যান্সার। প্রত্যেকে আপনারা কি বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? নেক্সট যাবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো গড় বের করতে বলেছে। কার গড় বের করতে বলেছে? 7, 6, x, 8, y 14 এদের গড় বের করতে বলেছে। আচ্ছা গড় বের করার জন্য কি করতে হয়? তোমাদের স্কুলে ছোট থেকেই তোমরা শিখে এসছো গড় কীভাবে বের করতে হয়। না যতগুলো সংখ্যা দেওয়া থাকে তাদের যোগফল এবং যতগুলো সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাটা দিয়ে কি করতে হয় আমাদেরকে ভাগ করতে হয়। তাহলে আমরা এখানেও সেম করব 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 ডিভাইডেড বাই কত না ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তাহলে 6 দ্বারা ভাগ করে দেবো। এটার কত বলেছে গড় কত বলেছে 9 হবে। তাহলে 6 9 54
তাহলে 6 6 12 একে 13, 13 8 কত হয়? তাহলে 14 15 16 17 18 19 20 21, আর 21 আর 14 যদি আমি যোগ করি তাহলে কত হবে না 35। তাহলে 35x প্লাস ওয়াই ডিভাইডেড ইকুয়াল টু কত হবে? 6 9 কত হয়? 54 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে না 54 মাইনাস 35। তাহলে কত হবে? 9 9 কত বেরোলো? 9 মানে 19। কত বেরোলো? 19। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19। অপশন নাম্বার কত? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, এখানে গেল আমাদের কিন্তু এমসিকিউর গল্প শেষ। এরপরে আমরা যাব নেক্সট অংশীদারি শূন্যস্থান পূরণ। নেক্সট হলো শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণে যদি আমরা তাকাই একটু, তাহলে কি রয়েছে শূন্যস্থান পূরণে? ফার্স্ট প্রশ্নে রয়েছে অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন। না, অংশীদারি কারবারে কমপক্ষে যে লোকের প্রয়োজন সেটা হচ্ছে কত? না, কমপক্ষে লোকের প্রয়োজন হচ্ছে 2 জন। কয়জন বললাম? 2 এর দাগের 1 এর অ্যান্সার হলো 2 জন। প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? না, x ভেরিয়েস টু y, আবার x ভেরিয়েস টু z যদি হয় তাহলে এটা কি যৌগিক ভেদ তত্ত্ব অনুসারে কি হবে? না, x ভেরিয়েস টু 1/yz, 1 কত হবে? yz। তারপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। চারটি, 2টে লম্ব আর 2টা হচ্ছে গিয়ে তির্যক। কি বললাম? 2টি লম্ব আর 2টি হচ্ছে কি? 2টি হচ্ছে তির্যক। তাহলে টোটাল কত হলো? 4টি। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? না, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে, ভালো করে প্রশ্নটা দেখো কি বলেছে? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে, আর তোমাকে মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রশ্নটার অ্যান্সারটা আমরা এদিকে করি। তাহলে tan থিটা প্লাস কত? cot থিটা ইকুয়াল টু 2। তাহলে দেখো tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2, और tan স্কয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু কত? 2, और tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা। ওকে, और এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে? tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে এটা হবে tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, और tan থিটা ইকুয়াল টু কত? 1। এবার দেখো অতএব আমরা বলতে পারি tan স্কয়ার কত আছে? 20। tan স্কয়ার কত আছে? না, tan স্কয়ার বলছি 1025 কত আছে? 1025। এটা থিটার জায়গায় কত লেখা আছে? আলফা। তাহলে আলফা প্লাস কত আছে? cot 25 আলফা। আচ্ছা, tan যদি 1 হয় তাহলে 1/10 মানে 1/1 মানে ওটাও 1। তাহলে এটা 1 টু দি পাওয়ার 25 প্লাস 1 টু দি পাওয়ার 25। তাহলে 1 এর মাথায় যাই থাকুক না কেন ভ্যালু কত হবে? 1 প্লাস 1 কত হবে? 1 প্লাস 1। এর মান কত আসবে? এর মান চলে আসবে কত? 2। তাহলে এর মান কত আসবে? 2 হবে। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান 2 হলে tan 25 আলফা প্লাস tan 25 আলফা cot 25 আলফা এর মান কত হবে? এর মানও হবে কত? 2। এর মান কত হবে? 2। তারপর 5এরটা চলো নেক্সট। আশা রাখি বুঝতে পেরে গেছো ওটা। নেক্সট, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কি বলেছে? ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যা হলো ড্যাশ প্রবণতার মাপক কেন্দ্রীয়। এর অ্যান্সার হবে কি? না, কেন্দ্রীয়। ওকে, এই হচ্ছে কি আমাদের কিন্তু শূন্যস্থান পূরণের অ্যান্সার। শূন্যস্থান পূরণের অ্যান্সারগুলো প্রত্যেকে দেখে নাও। দেন আমরা যাব নেক্সট প্রশ্নে, অর্থাৎ আমরা যাব সত্য মিথ্যা। তাহলে দেখো সত্য মিথ্যার প্রথম প্রশ্নে আমাদের বলেছে আসল এবং শতকরা। কি বলেছে? আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের আর একই যদি থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন বলেছে যে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। মোট যে সুদটা সেটা কি বলছে? না, সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আচ্ছা, আমরা জানি 3 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো আমরা কি জানি?
আই সমান আমরা কি জানি PR/100। এখানে বলো তো তোমাকে কি কি বলেছে, যদি আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকে, এই দুজন নেই, ভাবো এই দুজন নেই, তাহলে আইটা কি হলো, আই ভেরিজেস টু টি হলো, তাহলে আইটা টি এর উপর নির্ভরশীল, কারণ 100 কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে কি পেলাম আমরা, আই ভেরিজেস টু পেলাম টি। তাহলে তোমাকে এখানে কি বলছে না, মোট সুদটা সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে কি সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক আছে না সময়ের সঙ্গে সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে, তাহলে 1 নম্বরেরটার অ্যান্সার হয়ে যাবে কি না, 1 নম্বরেরটা অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। কি হয়ে যাবে, মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে না, x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তোমাকে প্রশ্ন বলেছে বীজদ্বয় কি নয়, বাস্তব নয়। দেখো বীজদ্বয় যে বাস্তব, তো দেখো 2 দাগের যে প্রশ্নটা আমাকে বলেছে, 2 দাগের প্রশ্নটা কি বলেছে না, x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আচ্ছা, আমরা একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক সমানে আমরা কি জানি, b² - 4ac জানি, b² কি জানি, b² - 4ac। এখানে দেখো যে সমীকরণটা আমাকে বলেছে সেটা বলছে x² - x + 2 = 0। তাহলে এখানে a আছে, এখানে b আছে, এটা c, তাহলে a সমানে 1, b সমানে হচ্ছে কত না, b সমানে হচ্ছে গিয়ে -1, আর c সমানে হচ্ছে কত 2। আমি যদি এখানে মানটা বসাই তাহলে b এর মান কত, b এর মান হচ্ছে -1, তাহলে -1 তার হোল স্কয়ার মাইনাস 4 × 2 × 1, তাহলে কত হলো +1 - 8 = -7। আর -7 যেটা হয় তাহলে -7 কি লেস দেন 0, তাহলে লেস দেন যদি 0 হয় তার মানে এটা কি, এটা বলে দিয়েছে কি না বাস্তব নয়। তাহলে বাস্তব নয়, এটা বাস্তব নয় মানে সত্য, তার মানে এটা কি বাস্তব নয়, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি না সত্য। কি হয়ে যাবে, সত্য। দেন চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে স্থূলকোণ, অর্ধবৃত্ত অপেক্ষা। আচ্ছা, কোনোদিনও সম্ভব নয়, কারণ একটা যদি আমি অর্ধবৃত্ত নিই, এই অর্ধবৃত্ত যদি নিই, এই অর্ধবৃত্তের যে অর্ধবৃত্তস্থ যে কোণ হবে সেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণগুলো কি হবে, কোনোদিনও কিন্তু স্থূলকোণ সম্ভব নয়। এটা কি হবে, সবগুলোই হবে সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি এটি বৃত্তস্থ যে ত্রিভুজ, তার যে কোনো ত্রিভুজেই বলি না কেন তার প্রত্যেকটা কোণ অর্থাৎ 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কি না, এটাও হয়ে যাবে মিথ্যা। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে দেখো cos 0 ডিগ্রি, cos, আচ্ছা এত সব বাদ দাও, লাস্টেরটার দিকে তাকাও, cos কত আছে 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে যদি এর মান 0 হয় তাহলে প্রত্যেকটার মান কত হবে, প্রত্যেকটার মান হয়ে যাবে 0। কত হয়ে যাবে, প্রত্যেকটার মান হয়ে যাবে, তাহলে আমি কি বললাম না cos 90 ডিগ্রি, এই cos 90 ডিগ্রির মান কত না 0, তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে 0-র সাথে যাই গুণ করে না কেন আসবে 0, তার মানে অ্যান্সার হয়ে যাবে 0, তাহলে 1 হবে না, এটাও হয়ে যাবে কত না মিথ্যা, তাহলে অ্যান্সার কত হবে 0। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের যে বক্রতল আছে সেই বক্রতলের ক্ষেত্রফল বলেছে এত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল থেকে যদি আমাদেরকে অনুপাত দিয়ে দিয়েছে তাহলে ওদের দৈর্ঘ্যের অনুপাত কি হবে না, দৈর্ঘ্যের অনুপাত হবে তাদের যে ক্ষেত্রফলের অনুপাত আছে তার √, তাহলে কত হবে 4:9, তাহলে 4:9 যদি করি তাহলে 2:3, তার মানে অ্যান্সার হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে কত না, এটা হয়ে যাবে সত্য, এটা হয়ে যাবে কি সত্য। নেক্সট চলো, নেক্সট বলেছে মধ্যমা দেখো এখানে অড সংখ্যা আছে না ইভেন সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে 5টা আছে মানে অড সংখ্যা আছে, তার মানে কি n+1/2 তম পদ, n কত আছে 5, তাহলে 5 + 1/2 সমান হচ্ছে 6/2 সমান হচ্ছে 3তম পদ, আর 3তম পদ এখানে কি আছে, 3তম পদ আছে এখানে হচ্ছে গিয়ে 18, তার মানে 18 হয়ে যাবে তাদের মধ্যমা, তাহলে মধ্যমা কত
মধ্যমা হয়ে যাবে তার হচ্ছে 18। তাহলে 18 যদি মধ্যমা হয় তাহলে 6 দাগের প্রশ্ন হয়ে যাবে কি না সত্য। তাহলে এখানে আমরা কি কি পেলাম, প্রথমে পেলাম মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা মিথ্যা সত্য সত্য, মিথ্যা মিথ্যা সত্য সত্য হয়ে গেছে। এরপর চলো আমরা যাবো 2 দাগের প্রশ্ন, যেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আটকে যায় এবং তাদের অঙ্কের নাম্বারটাকে একদম নিচে নামিয়ে নিয়ে আসে, সেই জায়গায় আমরা এখন কিন্তু পা রাখবো। খুব সহজভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব অঙ্কগুলো, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না সৃষ্টি হয়। ওকে, তাহলে আমরা যাচ্ছি 4 দাগের প্রশ্নে। দেখো 4 দাগের প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো ভালো প্রশ্ন দিয়েছে, দেখে নাও একটু মন দিয়ে, প্রত্যেকে কিন্তু পড়বে। কেমন? বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? 4 বছরে কি বলেছে? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ কবে বলেছে? 4 বছরে। তাহলে 2p, আমরা আসলটাকে ধরলাম, আসলটাকে ধরি, আসল হচ্ছে গিয়ে কত না p, p হচ্ছে আসল হচ্ছে p। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদটা মানে সুদে আসলে আর কি, চক্রবৃদ্ধি সুদ আসলে বলেছে কত গুণ হবে? দ্বিগুণ হবে, ইয়াস, সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদ প্লাস আসল চক্রবৃদ্ধি, কিন্তু হ্যাঁ আসল ইকুয়াল টু কত হয়ে যাবে? 2p। আর কি বলেছে? সময়টা বলে দিয়েছে, সময় ব্র্যাকেটে হচ্ছে গিয়ে n ইকুয়াল টু কত বলে দিয়েছে আমাকে? ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 4 বছর। 4 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমাকে সময়টা, আর হচ্ছে আমাকে আটটা, যে হারটা সুদের হার সেটা বলেনি, সেটা আমি 8 ধরে নিলাম। তার মানে এখান থেকে যে আমি ইকুয়েশনটা লিখতে পারি সেটা কি লিখবো? 2p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 4, এটা লিখতে পারবো। p কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, r/100 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। এখানে ছেড়ে দাও, এই গল্প এখানেই ছেড়ে দাও। এরপরে দেখো কি বলেছে, কত সময়ে 4 গুণ হবে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলটা আমি কত ধরলাম? আসলটাকে আমি আবারও p ধরলাম। ওকে, সুদ প্লাস আসল কত ধরলাম আমি? কগুণ বলেছে? 4 গুণ, মানে 4p ধরলাম আমি। আচ্ছা, সময়, এখানে সময়টা আমি জানি না, সেটাকে আমি n ধরলাম। আচ্ছা, হার, সুদের হারকে আমি আরই ধরলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি? 4p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n লিখলাম। এখানেও p কেটে দিলাম, তাহলে 4 ইকুয়াল টু আমরা কি লিখবো? 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে এটাকে আমরা কি লিখতে পারবো? 2 এর স্কয়ার লিখতে পারবো, এইটাকে 2 এর স্কয়ার 4কে ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n লিখতে পারবো। আচ্ছা, 2 মানে কি? 2 মানে কি? 2 মানে হচ্ছে এটা। আচ্ছা, 2 মানে যদি ওটা হয় তাহলে আমরা 2 এর জায়গায় 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4, আর তার ব্র্যাকেটের বাইরে কত আছে? তার ব্র্যাকেটের বাইরে আছে 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n লিখতে পারবো। এরপরের লাইনে জানো, এই সূচকে গুণ হলে কি হবে? 1 প্লাস r/100 এর কত? 4 দুগুণে কত হয়ে যাবে? 8 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তার মানে আমরা যদি এটাকে মিলিয়ে দিই তাহলে n ইকুয়াল টু কত বেরালো? 8। তার মানে 8 বছরে তার যে মূলধনটা সেটা কিন্তু 4 গুণ হবে। তাহলে ক বছর সময় লাগবে? 8 বছর। প্রত্যেকে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও। দেন যাবো আমরা কিন্তু নেক্সট অঙ্কে। হয়ে গেছে সব প্রত্যেকের তোলা? নেক্সট প্রশ্ন প্রত্যেকে পড়ে নিয়েছো? চলো নেক্সট প্রশ্নের আনসার আমরা করি এরপর। তাহলে নেক্সট যে প্রশ্নটা বলেছে, একটু মন দিয়ে বুঝবে প্রত্যেকে। নেক্সট যে প্রশ্নটা আমাদের বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জন এর মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে এত টাকা কম। ওকে, তৃতীয় ব্যক্তির লাভের থেকে এত টাকা কম। ওকে, চলো মনে করি, কি করব? মনে করি, আমরা তো মনেই করি সব সময়। মনে করি কি না, লাভের পরিমাণ কত? মনে করি লাভের পরিমাণ হচ্ছে গিয়ে x টাকা। কত টাকা? x টাকা। এরপরে তাহলে প্রথম ব্যক্তির যে আনুপাতিক ভাগহার সেটা কত না লিখে দাও ডাইরেক্ট। অতএব প্রথম ব্যক্তির লাভ্যাংশের পরিমাণ, কিসের পরিমাণ? লাভ্যাংশের পরিমাণ। কি করলে পাবো আমরা? প্রত্যেকে জানো, শর্ট কোশ্চেন, এত করলে হবে না। মোট লাভ ডিভাইডেড বাই
তার যে অনুপাতটা সে যত টাকা পাচ্ছে সেটা ডিভাইডেড বাই 3 প্লাস 8 প্লাস 5, 8 5 13 16, তাহলে কত হলো 3x/16 এটা। তাহলে দ্বিতীয় ব্যক্তির কত হবে? দ্বিতীয় ব্যক্তির লাভ্যাংশের পরিমাণ হবে x, ডাইরেক্ট লিখে দিচ্ছি 8x ডিভাইডেড বাই 16। আচ্ছা, তৃতীয় ব্যক্তির লাভ্যাংশের পরিমাণ কত হবে না 5x/16 হয়ে গেছে। এবার প্রশ্নানুসারে চলো। প্রশ্নানুসারে কি বলেছে আমাদের? প্রশ্নানুসারে না প্রথম ব্যক্তির লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ থেকে 60 টাকা কম, তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির যে লাভ্যাংশটা সেটা তৃতীয় ব্যক্তি মানে 5x-16 এখান থেকে কত টাকা কম বলেছে? 60 টাকা কম। 60 টাকা কম হলে ইকুয়াল হবে। ওকে, তাহলে যদি আমরা করি তাহলে কি হবে না 3x/16 ইকুয়াল টু 5x মাইনাস 16 6 কত হয়? 16 6 96, 96 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 16, 16 16 কেটে দাও, তাহলে কত হলো 3x ইকুয়াল টু 5x মাইনাস 960 और তাহলে মাইনাস 2x ইকুয়াল টু কত হবে? মাইনাস 960 और মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হলো 960 ডিভাইডেড বাই 2 মানে হয়ে গেল 480 টাকা। কত টাকা? 480 টাকা। তাহলে মোট লাভ কত টাকা ছিল? মোট লাভ ছিল 480 টাকা। এরপর ছিল 3 দাগের প্রশ্ন। এত অবধি প্রত্যেকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কি করে জানাতে পারবে? কমেন্ট করে জানাতে পারবে, কমেন্ট করে জানাতে পারবে। নেক্সট প্রশ্ন চলো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছে। দেখো প্রত্যেকে একটু দেখবে। ওকে, 2 নম্বরের প্রশ্ন তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের জন্য হেল্পফুল। লং প্রশ্ন বেশিরভাগটাই আসবে কমন, বাট শর্ট প্রশ্ন কিন্তু খুব একটা কমন নাও আসতে পারে। ওকে, তার জন্য আমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আর মাত্র কয়েকটা দিন একটু ভালো করে যদি পড়াশোনা করো তোমরা কিন্তু প্রত্যেকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে। আর ভালো রেজাল্ট তুমি বুক ফুলিয়ে বাড়ির লোককে দেখাতে পারবে। বিকজ তোমার একটা জিনিস তোমরা প্রত্যেকে মনে রাখবে যে তোমার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে, তোমার ভালো সময়ে খবর নেক আর নাই নেক, তোমার খারাপ সময়ে খবর নেক আর নাই নেক, এই পরীক্ষার রেজাল্টের সময় তাদের কিন্তু মাথায় থাকে যে এই ছেলেটা, এই আত্মীয়ের এই ছেলেটা এবছর মাধ্যমিক দিতে গেছে। তাহলে যেই দিন রেজাল্ট হবে সেই দিনই ফোন আসবে যে তোমার ছেলে কত পেলো। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের সম্মুখীন যদি তুমি হতে না চাও, ভালো রেজাল্ট করলে তাদেরকে যদি ভালো জবাব দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো x² - x মাইনাস 2kx মাইনাস k ইকুয়াল টু 0, মাইনাস কে না সরি প্লাস কে। আর এরপরের লাইনে x² মাইনাস, এখান থেকে যদি আমি কমন নিই, এটা যদি কমন নিই মাইনাস, তাহলে লিখতে পারবো কি 2k মাইনাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে ভালো করে দেখো তো, এর আগে দিয়ে কেউ নেই মানে 1 আছে। তাহলে আমরা যদি এটাকে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, দ্বিঘাত সমীকরণ মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে যদি তুলনা করি, তাহলে a সমানে পেলাম আমরা 1, b সমানে পেলাম মাইনাস 2k মাইনাস 1 আর c সমানে পেলাম আমরা k। কাকে পেলাম? k। আচ্ছা, এখানে আমাকে কি বের করতে বলেছে? এবার তাকাও তো, বের করতে বলেছে k এর মান কত। বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত? তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে, তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টির যে সূত্র আমরা জানি সেটা কি মাইনাস বি বাই এ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 0। এটা প্রশ্নানুসারে মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0। এবার আমরা যদি মান বসাই তাহলে কি হবে? মাইনাস, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা মাইনাস যদি কমন নেওয়া হয়, এটা যদি মাইনাস কমন নেওয়া হয় এটা প্লাস হবে। ওকে, তাহলে এটা প্লাস হবে। এরপর দেখো কি লিখবো আমরা? মাইনাস 2k প্লাস 1 ডিভাইডেড বাই 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, 2k সরি শুধু k ইকুয়াল টু হবে মাইনাস 1/2, মাইনাস 1/2 হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে কিন্তু খুব ভালো করে টুকে নাও। দেন চলো আমাদের নেক্সট প্রশ্ন। দেন আমাদের যে নেক্সট প্রশ্ন বলেছে, কি বলেছে? সম্পর্ক বের করতে বলেছে। কার মধ্যে? তোমার আর আমাদের মধ্যে সম্পর্ক, আমার মধ্যে। তাহলে তোমরা যদি আমার স্টুডেন্ট হও, আমি তোমাদের স্যার, অর্থাৎ আমাদের শিক্ষক আর শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্ক এখানে আমরা নির্ণয় করব। কেমন? তাহলে এখানে বলেছে x সমান x ভেরিজেস টু y, ওকে, y ভেরিজেস টু কত বলে দিয়েছে? z। ওকে, এগুলো কিন্তু প্রশ্ন।
আর কি বলেছে, আর বলেছে জেড ভেরিজেস টু কত না জেড ভেরিজেস টু এক্স, জেড ভেরিজেস টু এক্স, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এখান থেকে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো, ভেদ ধ্রুবক, তাহলে আমাদের বের করবো। তাহলে এক্স সমানে k1 y, ওকে, y সমানে হচ্ছে k2z, और z সমানে হচ্ছে কত না k3x, k3x। তাহলে আমরা পরপর করব, এটা কত, এটা 3 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ। আমরা কি করব, 2 নাম্বার যে সমীকরণ আছে, 2 নাম্বার সমীকরণে z ইকুয়াল টু k3x মান বসিয়ে পাই কি পাবো, y ইকুয়াল টু আমরা কি জানি k2z, তাহলে k2 ইন্টু k3 ইন্টু x, এটা হয়ে গেল y এর মান। কার মান, y এর মান, এটা হচ্ছে y এর মান। নেক্সট y সমান এটা পেলাম। নেক্সট হচ্ছে আমাদের 3 নাম্বার x, 1 নম্বর সমীকরণে এটাকে আমরা 3 নাম্বার 4 নাম্বার দিলাম, ওকে। 1 নম্বর সমীকরণে y সমানে k2 k3x মান বসিয়ে, কেমন, তাহলে x সমানে আমরা কি পাবো k1 k2 k3, k1 k2 k3 ইন্টু x। আচ্ছা x যদি আমি কেটে দিই তাহলে 1 সমানে কি পেলাম k1 k2 আর k3, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি হবে, গুণফল হচ্ছে 1, এটা হচ্ছে সম্পর্ক। ভেদ ধ্রুবক তিনটির গুণফল হয়ে গেল কত না গুণফল হয়ে গেল হচ্ছে 1, এটা ছিল নেক্সট। তারপরে চলো আমাদের পরের প্রশ্ন। তো পরের যে প্রশ্ন আমাদের রয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি জ্যামিতির প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে একটু মন দিয়ে ভালো করে বুঝবে, কেমন। বলেছে এ বি সি, দেখো একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ বলেছে কত না এ বি সি, আর একটা ত্রিভুজ বলেছে, আর একটা ত্রিভুজ কি বলেছে, আর একটা ত্রিভুজ বলেছে ডি ই এফ, ওকে। এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কি বলেছে না কোণ এ আর ই, কোণ এ আর এর ই, এই দুটো কিন্তু ইকুয়াল, কোণ এ ইকুয়াল টু কোণ ই ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে 40 ডিগ্রি, মন দিয়ে বুঝবে। এরপরে কি বলেছে এ ইজ টু বি, এই যে এ বি অনুপাত এটা মানে সমান, আবার ইডি এই যে ই আর ডি এটা সমান কার সঙ্গে, এটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে কি না বলেছে এ বি ডিভাইডেড বাই ইডি ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ইএফ। তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি কি এটা সর্বসম বলতে পারি। আবার কোণ এফ সমানে কি বলে দিয়েছে, কোণ এফ ইকুয়াল টু বলে দিয়েছে কত 65 ডিগ্রি। তাহলে এখানে বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে কোণ বি এর মান বের করতে বলছে। দেখো যদি হয় তাহলে আমরা কি বলতে পারি না এই দুটো যে ত্রিভুজ তারা কিন্তু পরস্পর সদৃশ্য, আর যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে আমরা বলতে পারি কোণ বি ইকুয়াল টু হচ্ছে কোণ ডি, আর কোণ সি ইকুয়াল টু আমরা বলতে পারি কোণ এফ। আর কোণ এফ এর মান কত 65 ডিগ্রি, তাহলে আমরা এটা 65 ডিগ্রি বলতে পারি, 65 ডিগ্রি আমরা বলে দিলাম। তাহলে দেখো আমাকে কোণ বি এর মান বের করতে বলছে, এই কোণটা বের করতে বলেছে, তাহলে এই কোণটার মান আর ডি এর মান সেম, ওকে। তাহলে দেখো আমরা কিভাবে বের করব, মন দিয়ে একটু বুঝবে। আমরা জানি ত্রিভুজের যে তিনটা কোণের মান 180 ডিগ্রি, তার থেকে আমরা বিয়োগ করে দেবো কত 65 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 5 আর 6 4 হলো 10 মানে 105, 105 যদি বিয়োগ করে দিই তাহলে হবে 5, আর এখানে হবে 1 থেকে 7 মানে হচ্ছে 75 ডিগ্রি, তাহলে অ্যান্সার চলে আসবে কত 75 ডিগ্রি, ওকে। প্রত্যেকের আশা রাখি এতটা পর্যন্ত হয়ে গেছে। এরপর চলো নেক্সট বলেছে 6 দাগের প্রশ্নটার দিকে একটু তাকাও প্রত্যেকে। 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বের করতে বলেছে, পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, কেমন। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব।
তো আশা রাখি এদের মধ্যে প্রত্যেকের কিন্তু টোকা হয়ে গেছে। এরপর চলো নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন আমাদের যেটা রয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে কিন্তু ভালো করে একটু বুঝে নেবে। ওকে, কি রয়েছে দেখো, রয়েছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য। আচ্ছা, যখন এরকম দেওয়া থাকবে মনে রাখবে বৃহত্তম বাহুটার যেটা দৈর্ঘ্য, সেই বৃহত্তম বাহুটা এখানে কি, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু হচ্ছে গিয়ে 5। তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু যদি কত, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অর্থাৎ 25 ইকুয়াল টু 9 প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে কত, 25 ইকুয়াল টু 25 যদি হয়ে যায়, দেন আমরা এটাকে কি বলতে পারি, অতএব বলতে পারি ত্রিভুজটি কি না, ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। মন দিয়ে বুঝবেন, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা তার পরিবৃত্ত অঙ্কন করি, তার ব্যাসার্ধ হয় কি না, তো তার অতিভুজের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কি হবে না, ব্যাসার্ধ হবে হচ্ছে 25/2 মানে 12.5। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নটা দেখো একই রকমের প্রশ্ন। এখানে আমরা বিসি, তাহলে বিসি স্কোয়ার যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, 2x + 1 এর হয়ে যাবে 4x² + 4x + 1। ওকে, এর স্কোয়ার নিচ্ছি মানে এরও স্কোয়ার নেব। এরপরে যদি আমরা ab² + ac² বের করতে চাই তাহলে কি করব না, ab স্কোয়ার কত বলে দিয়েছে, ab বলে দিয়েছে কত, 2x - 1 তার হোল স্কোয়ার প্লাস ac কত বলেছে, 2√2x তার হোল স্কোয়ার। যদি আমরা করি তাহলে কত হবে, 4x² - 4x + 1 প্লাস 8x। ওকে, তাহলে এরপরে লাইনে আমরা কি লিখবো, 4x² - প্লাস 4x + 1। তাহলে এটা ইকুয়াল হলো। যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে মন দিয়ে বুঝো, তাহলে অতিভুজ আমি কি পেলাম, অতিভুজ পেলাম হচ্ছে বিসি, আর তার মানে এটা হয়ে যাবে এ। আমায় কোনটা বের করতে বলেছে, এ। তাহলে অতিভুজ যদি এটা হয় তার বিপরীত যে কোণটা সেটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। অতএব আমরা কি লিখবো না, কোণ বিএসি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, প্রত্যেকে আশা রাখি এতটা পর্যন্ত কিন্তু বুঝতে পেরে গেছো। আমরা যাবো এরপর নেক্সট প্রশ্ন, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কিন্তু দিয়েছে। তো প্রশ্নটা তোমরা কিন্তু প্রত্যেকে একটু দেখে নাও, কেমন? চলো, বুঝলাম আমি। তো প্রশ্নটা আমাদেরকে যেটা বলেছে সেটা বলেছে কি না, প্রশ্নটা বলেছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেক কত বলেছে, সেক 5θ ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি। থিটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস 5θ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 30। এটা তাহলে এখানে কোসেক যদি আমি উইথড্রল করে নিই তাহলে কি হবে, 90 ডিগ্রি মাইনাস 5θ ইকুয়াল টু থিটা প্লাস 36 ডিগ্রি। और আমি যদি এটাকে দিয়ে নিয়ে আসি 90 মাইনাস 36 ইকুয়াল টু থিটা প্লাস 5θ। और যদি বিয়োগ করি তাহলে 4, আর এখানে হচ্ছে কত না, এখানে হচ্ছে 4-এর পরে যদি আমি 5 গুণি 5 ইকুয়াল টু 6θ। তাহলে হচ্ছে থিটা সমানে কত হলো, 54/6, 6 9 54। তাহলে 9 যদি হয় তাহলে এখানে আমি কত বলেছে, 5θ। 5θ যদি সূক্ষ্ম কোণে থিটার মান কত, তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম, থিটা ইকুয়াল টু পেলাম 9 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম, 9 ডিগ্রি। প্রত্যেকে এর মধ্যে টুকে নাও ভালো করে, আশা করি টুকে নিয়েছো। নেক্সট চলো নেক্সট প্রশ্ন। আজকে কিন্তু আমরা 2 দাগ অবধি কমপ্লিট করব। 2 দাগ কমপ্লিট করার পরে নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পরের ফুল পেজ আনার চেষ্টা করব, বা আবারও পরের অধ্যায়ের আমরা যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো কিন্তু নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ শর্ট কোশ্চেনগুলোই বেশি বিপদে ফেলে প্রত্যেকটা স্টুডেন্টকে। ওকে, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ফুল লং ভিডিও, লাইভ ভিডিও আসবে, কিন্তু তার আগে তোমাদের কিন্তু সাপোর্টের খুব প্রয়োজন, অর্থাৎ তোমাদের সাপোর্ট, তোমাদের যদি তোমরা সাপোর্ট করো তাহলে কিন্তু খুব জলদি লং ভিডিও পুরোটা কিন্তু চলে আসবে এই চ্যানেলে। ওকে, নেক্সট দেখো, এখানে যে প্রশ্নটা বলেছে কি বলেছে না, কোসেক স্কয়ার থিটা সমানে 2 cot থিটা। 2 কি বলেছে,
তো দেখো এখানে যে প্রশ্নটা বলেছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। আচ্ছা আমরা যে জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত না ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা যদি আমরা এখানে মানটা পুট করে দিই, এখানে যদি আমরা মানটা পুট করে দিই কি কোসেকের জায়গায় 2, তাহলে 2 কট থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এইটা আবার লিখি, তাহলে 2 কট থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি লিখতো কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু কত না প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 0। যদি এখানটাতে 0 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যদি মাইনাস এটা 0 হয়ে যায় তাহলে কি লিখবো কট থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে না কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কট থিটা সমান আমরা কি লিখতে পারবো হচ্ছে 1। তাহলে কট থিটা সমান আমরা কত পেলাম না কট থিটা সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 1। তাহলে কট থিটা সমানে 1 যদি হয় কট কত ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তোমরা প্রত্যেকে জানো কট কত ডিগ্রির মান 1 না কট হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তাহলে থিটা সমানে আমরা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। এটা তোমাদেরকে কিন্তু বের করতে বলেছিল। কি বের করতে বলেছিল থিটার মান নির্ণয় করো। এরপরে দেখো নেক্সট প্রশ্ন যেটা বলেছে, এবার যদি আমি 10 দাগের প্রশ্নটা বলি লম্ববৃত্তাকার চোঙ আকৃতি। তো লম্ববৃত্তাকার চোঙ যেটা হয় সেই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি না আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। মন দিয়ে বুঝবে পাই আর স্কোয়ার এইচ। এখন কি বলছে লম্ববৃত্তাকার যে চোঙ তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলে 50% হ্রাস, তাহলে আমি ব্যাসার্ধ কত ধরে নিলাম ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, তাহলে 50% যদি হ্রাস করি তাহলে আর ড্যাশ ইকুয়াল টু আমরা বলতে পারি আর মাইনাস 0.5 আর মাইনাস 0.5 আর, তার মানে অ্যান্সার আসবে কত 0.5 আর হবে এর অ্যান্সার। আর ড্যাশ মানে আমরা বলবো 0.5 আর। আচ্ছা এরপর দেখো কি বলেছে 50% বৃদ্ধি করবো উচ্চতা। তাহলে উচ্চতা আমি ধরো এইচ ধরে নিলাম, কত ধরে নিলাম এইচ। তাহলে উচ্চতা যদি আমি এইচ ধরে নিই তাহলে এর ক্ষেত্রে কি হবে এইচ ড্যাশ ইকুয়াল টু কি হবে এইচ প্লাস 0.5 আর সমান হচ্ছে 1.5 এইচ। এটা পেলাম। এখন বলছে যে আয়তনের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আয়তন কত হবে না আয়তন আমরা যেটা পাবো ভালো করে মন দিয়ে বুঝবে, তাহলে V2 বা ভি ড্যাশ ইকুয়াল আমরা কি পাবো পাই আর এর জায়গায় কত লিখবো 0.5 আর তার হোল স্কোয়ার আর ইন্টু 1.5 এইচ। তার মানে আমরা কত পাবো ওকে। এরপর যদি আমি এটাকে কমন নিয়ে নিই তাহলে পাই আর স্কোয়ার এই যদি কমন নিই তাহলে 0.375 মাইনাস 1 যদি করি তাহলে মাইনাস 0.625 পাই আর স্কোয়ার এইচ হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে পরিবর্তনটা। তাহলে শতকরা পরিবর্তন আমরা কী করলে বের করবো টোটাল পরিবর্তন পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই পূর্বের আয়তন ইন্টু 100%। এটা যদি কেটে দিই তাহলে কত বেরোলো মাইনাস 0.625 ইন্টু 100 ইকুয়াল টু বেরোলো মাইনাস 62.5। এত পার্সেন্ট হ্রাস পাবে। মাইনাস বেরিয়েছে মানে কী পাবে হ্রাস পাবে, মাইনাস বেরিয়েছে মানে অ্যান্সার হয়ে যাবে হ্রাস পাবে। এরপরে পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন আমাকে কি বলেছে না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল √5। ঠিক আছে কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল আর ভূমির ক্ষেত্রফলের কত বলেছে না ভূমির ক্ষেত্রফলের √5। তাহলে ভূমির ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের পাই আর এল আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার তাহলে কি বলেছে না পাই আর এল ইকুয়াল টু কত বলেছে √পাই আর স্কোয়ার। আমরা যদি পাই কেটে দিই তাহলে এল ইকুয়াল টু কী পাবো √5 আর পেবো √5 ওকে। এবারে বলেছে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তোমাকে বের করতে বলছে। তাহলে উচ্চতাটা আমি বলতে পারি 2r। এরপর আমাকে কী বের করতে বলেছে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। তাহলে উচ্চতা কত উচ্চতা হচ্ছে h/r। তাহলে h এর মান কত 2r আর এটা হচ্ছে r। তাহলে অ্যান্সার কত বেরোলো 2:1 ইজ দ্য রাইট অ্যান্সার। 2:1 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো তোমার 12 দাগের প্রশ্ন খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় দিয়ে দিয়েছে এফ অফ সামেশন অফ fi xi
আর এফআই, সামেশন অফ এফআই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে কে এর মান বের করতে বলেছে। খুবই ইজি একটা প্রশ্ন, কারণ গড়ের সূত্র কি আমরা জানি, সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই, এটা হচ্ছে সূত্র। এর ভ্যালু দেওয়া আছে কত, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8.1। তাহলে এর ভ্যালু আমরা কত জানি, এর ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে 132 প্লাস 5k ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু হচ্ছে 8.1। এটা যদি আমি ক্যালকুলেশন করি 132 প্লাস 5k ইকুয়াল টু হচ্ছে 100 হয়ে যাবে কত, দেখো আমি যদি গুণটা করি 8.1কে 20 দ্বারা, তাহলে কি হবে 0 0 2 16, তাহলে 162 কত হবে 162 যদি আমরা করি, তাহলে 5k ইকুয়াল টু কত হবে 162 মাইনাস 132। ওকে, তাহলে 5k ইজ ইকুয়াল টু কত হবে 0 আর এটা হচ্ছে 3, তাহলে k ইকুয়াল টু কত বেরালো না 30/5, 30/5 ইকুয়াল টু বেরিয়ে যাবে কত অ্যান্সার। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো, কে এর ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে 6। ওকে, তো এই দাগের যে লং প্রশ্নগুলো রয়েছে খুবই ইজি খুব লং প্রশ্নগুলো রয়েছে, যদি এই দাগের লং প্রশ্ন কোনোটা আটকাও, অর্থাৎ তোমরা যদি আটকাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের যে নেক্সট ভিডিওটা আসবে, অর্থাৎ এর পরের যে 2 নাম্বার বা শর্ট কোশ্চেনের যে ভিডিওটা আসবে তার পূর্বে আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা, অর্থাৎ এই পেজটার বাকি লং প্রশ্নের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে কিন্তু খুব জলদি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেরও টোটাল একটা পেজের সলিউশন কিন্তু আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বাজার কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।